তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব ভারতীয় অর্থনীতি থেকে। তো ভারতীয় অর্থনীতি থেকে আজ কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ক্লাস 2, যেটা কিনা এসএসসি জিডি 2026-এর জন্য আমরা প্রিপারেশন নিচ্ছিলাম, তার প্রিভিয়াস ইয়ার ক্লাস 2-র যে প্রশ্ন, এখানে আমরা আজ 25টা প্রশ্ন আলোচনা করব। এমনকি 25টা প্রশ্নের পাশাপাশি আমরা কিন্তু এক্সট্রা পয়েন্টও আলোচনা করব। তোমাদের আমি কথা দিচ্ছি যে এখানে 25টা প্রশ্নের পাশাপাশি তোমরা আরও 3×75টা এক্সট্রা পয়েন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। অর্থাৎ যদিও এখানে 25টা এমসিকিউ, তারপরেও তোমরা আরও এখান থেকে এক্সট্রা আরও 75টা পয়েন্ট তোমরা পাবে। অর্থাৎ 100টা প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। তোমাদের যে রুটিন রয়েছে সেই রুটিন অনুযায়ী দেখো, আজ রবিবার, ঠিক আছে, রবিবার দুপুর 12টা অর্থনীতি ক্লাস হচ্ছে তোমাদের এই মুহূর্তে। ঠিক আছে, আর আমার কিন্তু সোমবারও ক্লাস থাকে, পলিটি ক্লাস সকাল 9টায় ক্লাস থাকে। ঠিক আছে, এছাড়াও তোমরা তো তোমাদের সামনের সপ্তাহ থেকেই তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সেপারেট ভিডিও পেতে চলেছো, খুব তাড়াতাড়ি পাবে সেটা। ঠিক আছে, যে কোন চ্যাপ্টারগুলো থেকে বা কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসছে সেগুলোকে আমি সেপারেট করে ভিডিও তৈরি করে দেবো। তোমরা অনেকে কমেন্টও করেছো আমার ভিডিওর নিচে। ঠিক আছে, তো চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য হলো স্বনির্ভর ও স্ব উৎপাদনকারী অর্থনীতি প্রতিষ্ঠা? স্বনির্ভর এবং স্ব উৎপাদনকারী অর্থনীতি প্রতিষ্ঠা করা কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য? তৃতীয়, ষষ্ঠ, প্রথম নাকি পঞ্চম? তাহলে কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য হলো স্বনির্ভর ও স্ব উৎপাদনকারী অর্থনীতি প্রতিষ্ঠা করা। এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশনে তৃতীয়। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য হলো স্বনির্ভর ও স্ব উৎপাদনকারী অর্থনীতি প্রতিষ্ঠা করা। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1961 সালে এবং শেষ হয় 1966 সালে। মনে রাখবে এটা। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপকার ছিলেন গাডগিল, তাই এই পরিকল্পনাকে গাডগিল পরিকল্পনাও বলা হয়ে থাকে। তাহলে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অপর নাম গাডগিল পরিকল্পনা। এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 5.6 এবং লক্ষ্য পূরণ হয়েছিল 2.84। তাহলে এটা কিন্তু নেগেটিভ হয়ে গেছিল। এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা তাহলে নেগেটিভ একটা পরিকল্পনা হলো। দেখো এখান থেকে তোমরা কাউন্ট করে দেখো, এখানে 3টার থেকে অনেক বেশি প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন, 1964 সালে ড্যাশ করতে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া আইডিবিআই এর প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। আচ্ছা, ক্ষুদ্র শিল্পকে উৎসাহিত করতে, ভারী শিল্পের বিকাশ ঘটাতে, কৃষি সমবায়কে সহায়তা করতে, নাকি অপশন ডি গৃহ ঋণ প্রদান করতে? কিসের জন্য এই 1964 সালে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আইডিবিআই এর প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল? কি তার লক্ষ্য ছিল? তার লক্ষ্য কিন্তু ছিল অপশন বি ভারী শিল্পের বিকাশ। ভারী শিল্পের বিকাশ ঘটানোর জন্য কিন্তু এই আইডিবিআই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়াকে প্রতিষ্ঠা করা হয়েছিল। এই প্রশ্নগুলো প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। হ্যাঁ, পাশে সালটা মেনশন করা নেই ঠিকই, কিন্তু প্রত্যেকটা প্রশ্নই কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারত সরকার ড্যাশ সালে একটি নতুন অর্থনৈতিক নীতি প্রবর্তন করে? কত সালে? 1991 সালে, 1980 সালে, 1995 সালে, নাকি অপশন ডি 1947 সালে? তাহলে কত সালে ভারত সরকার একটি নতুন অর্থনৈতিক নীতি প্রবর্তন করে? এটা অ্যান্সার হয়ে যাবে অপশনে 1991 সালে কিন্তু ভারত সরকার একটি নতুন অর্থনৈতিক নীতি প্রবর্তন করে থাকেন। নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা? শেষ অর্থাৎ এরপরেই নীতি আয়োগ চলে এসেছিল। অপশনে নবম, বি দশম, সি একাদশ, ডি দ্বাদশ? তাহলে অবশ্যই অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু একটি শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তাই তো? এরপরের থেকে নীতি আয়োগ চলে আসে। পরিকল্পনা কমিশন দ্বারা এই পরিকল্পনাটি প্রস্তুত করা হয়। মনমোহন সিং ও নরেন্দ্র মোদী এই পরিকল্পনার চেয়ারম্যান ছিলেন এবং মন্টেক সিং আলুওয়ালিয়া ডেপুটি চেয়ারম্যান ছিলেন এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার। সময়কাল ছিল 2012 থেকে 2017 সাল পর্যন্ত, কিন্তু এটা কিন্তু 2017 সাল পর্যন্ত চলেনি, এটা 2015 সালেই
অকাল পরিসমাপ্তি ঘটানো হয়। ঠিক আছে, 2012 থেকে 2015 সাল পর্যন্ত চলেছিল। তারপর বিজেপি সরকার চলে আসে। বিজেপি সরকার আসার পরেই সেটা কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে নীতি আয়োগ শুরু হয়ে যায়। নেক্সট প্রশ্ন, পরিবহন ও মজুতিকরণ অর্থনৈতিক কর্মপদ্ধতির কোন খাতের অধীনে পড়ে? পরিবহন আর মজুতিকরণ। অপশন এ তৃতীয় খাত, বি প্রথম খাত, সি দ্বিতীয় খাত, ডি চতুর্থ খাত। তাহলে কোন খাতের মধ্যে পড়ে? এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ তৃতীয় খাতের মধ্যে পড়ে। পরিবহন অর্থাৎ কি সার্ভিস সেক্টর ও মজুতিকরণ, এর জন্য কি পরিষেবা দরকার আছে, এগুলা প্রত্যেকটাই কি তৃতীয় খাতের মধ্যে পড়ে। ঠিক আছে, নেক্সট দেখো, অভ্যন্তরীণ উৎপাদন দ্বারা আমদানি প্রতিস্থাপন বা অপসারণের নীতিকে কি বলে? অভ্যন্তরীণ উৎপাদন যেটা ভেতরেই করা হলো, অভ্যন্তরীণ উৎপাদনের দ্বারা আমদানি প্রতিস্থাপন বা অপসারণের নীতিকে কি বলা হয়? তাহলে অপশন এ আমদানি প্রতিস্থাপন, বি রপ্তানি চালিত প্রবৃদ্ধি, সি আন্তর্জাতিক বাণিজ্য, ডি আমদানি উদারীকরণ। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ আমদানি প্রতিস্থাপন। ঠিক আছে, আমদানি তাহলে প্রতিস্থাপন, এর জন্যই কি অভ্যন্তরীণ উৎপাদন দ্বারা আমদানি প্রতিস্থাপন বা অপসারণের নীতিকে বলা হয় আমদানি প্রতিস্থাপন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের প্রভাব সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ুন। এখানে দুটা বিবৃতি দেওয়া রয়েছে, এ আর বি, এই দুটা বিবৃতি পড়তে বলা হয়েছে। দেখো পড়ি। প্রথমে আছে, ভারত খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে এবং কেন্দ্রীয় ভাণ্ডারে পর্যাপ্ত পরিমাণে মজুদ ছিল, এমনকি কখনো 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 ভারত খাদ্যশস্য রপ্তানিও করত। 2 নম্বরে বলা আছে, মাথাপিছু খাদ্যশস্যের নিট প্রাপ্যতাও বৃদ্ধি পেয়েছিল। সঠিক বিবৃতিটি বা বিবৃতিগুলি শনাক্ত করুন। তাহলে এই যে বি নাম্বারটা এটুকুই দেওয়া রয়েছে, বি নাম্বারটা মাথাপিছু খাদ্যশস্যের নিট প্রাপ্যতাও বৃদ্ধি পেয়েছিল। তাহলে এই দুটা যে বিবৃতি রয়েছে, দুটার মধ্যে এ ঠিক নাকি বি ঠিক? শুধুমাত্র এ ঠিক যদি হয় তাহলে এ অ্যান্সার এ, শুধুমাত্র যদি বি ঠিক হয় তাহলে অ্যান্সার বি। এ বা বি এর কোনোটাই নয় তাহলে কি অবশ্যই অপশন সি হবে। আর যদি হ্যাঁ এ আর বি উভয়ই ঠিক তাহলে কি অপশন ডি হবে অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, এ এবং বি উভয় কিন্তু ঠিক, যে ভারত খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে, তাই তো, এবং কেন্দ্রীয় ভাণ্ডারে পর্যাপ্ত পরিমাণে মজুদ ছিল খাদ্য, এমনকি কখনো কখনো ভারত খাদ্যশস্য রপ্তানিও করত। আবার বিতে বলা রয়েছে মাথাপিছু খাদ্যশস্যের নিট প্রাপ্যতাও বৃদ্ধি পেয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, নিচের কোনটি ভারতের 8টি মূল শিল্পের মধ্যে একটি নয়? 8টি মূল শিল্পের মধ্যে একটি নয়। অপশন একে রয়েছে দেখো কয়লা, 2 রয়েছে অপরিশোধিত তেল। এবার অপশন এ 1 এবং 2 উভয়ই, শুধুমাত্র 2, 1 এবং 2 কোনোটাই না, আর অপশন ডি শুধুমাত্র 1। তাহলে কোনটা অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1 বা 2 কোনোটাই না। ভারতের 8টি মূল শিল্প হলো কি কি দেখো, কয়লা, অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম শোধনাগার, সার, সিমেন্ট, ইস্পাত আর বিদ্যুৎ। এখানে দেখো কয়লাও রয়েছে, অপরিশোধিত তেলও রয়েছে। প্রশ্নটাতে কি বলেছে? নিচের কোনটি ভারতের 8টি মূল শিল্পের মধ্যে একটি নয়? নয় বলেছে। আর এই দুটো অবশ্যই, এগুলো 8টি মূল শিল্পের মধ্যে এই দুইটি আছেই। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 1 বা 2 কোনোটাই কিন্তু না। নেক্সট প্রশ্ন, ফেডারেশন অফ দ্য ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, যা শর্ট ফর্ম FICCI ড্যাশ সালে গঠিত হয়েছিল? কত সালে এই FICCI গঠিত হয়েছিল? 1917 সালে, 1920 সালে, 1927 সালে, নাকি অপশন ডি 1923 সালে? তাহলে কত সালে এটা গঠিত হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1927 সালে কিন্তু এই ফেডারেশন অফ দ্য ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এটা কিন্তু স্থাপিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় খাতে সাধারণত কোন ধরনের কার্যক্রম পরিচালিত হয়? দ্বিতীয় খাত। অপশন এতে দেখো রয়েছে ফসল ফলানো এবং পশুপালন করা, বি শিল্পে সহায়তা পরিষেবা প্রদান করা, সি কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্য উৎপাদন করা, ডি প্রাকৃতিক সম্পদ আহরণ করা।
তাহলে কোনটা দ্বিতীয় খাতে সাধারণত কোন ধরনের কার্যক্রম পরিচালিত হয় না বা হয়, সরি হয় না, না এটা হয়, হ্যাঁ এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্য উৎপাদন। কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্য উৎপাদন এটা কিন্তু দ্বিতীয় খাতের মধ্যে পড়ে। প্রথম খাতে কি, প্রথম খাতে আমরা ন্যাচারাল বা নেচারের দিকে থেকে আমরা যেটা সরাসরি হয় প্রকৃতি থেকে পাই সেটা প্রথম খাত। দ্বিতীয় খাতে কি, আমরা কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্য উৎপাদন করছি, যেমন বিস্কুট হতে পারে, কেক হতে পারে, রুটি হতে পারে, মুড়ি হতে পারে, চাল হতে পারে, তাই না? এটা তাহলে অবশ্যই কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্য উৎপাদন করছি, এটা দ্বিতীয় খাতের মধ্যে পড়ছে। কাকে আধুনিক অর্থনীতির জনক বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা অবশ্যই এটা জানো। অপশন এ অ্যাডাম স্মিথ, বি কার্ল মার্কস, সি আলফ্রেড মার্শাল, ডি ড্যানিয়েল কাহানেম্যান। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথকেই আধুনিক অর্থনীতির জনক বলা হয়। নেক্সট প্রশ্ন, কৃষি পণ্যের যে অংশটি কৃষকরা বাজারে বিক্রি করে তাকে বলে? এবার কৃষি পণ্যের যে অংশটি কৃষকরা তাহলে বাজারে বিক্রি করছে বা বাজারজাত করছে তাকে কি বলে? অপশন এ উৎপাদিত ঘাটতি, বি উৎপাদিত উদ্বৃত্তি, বাজারজাত ঘাটতি, অপশন ডি বাজারজাত উদ্বৃত্ত। তাহলে কৃষি পণ্যের যে অংশটা কৃষকরা বাজার বিক্রি করছে তাকে বলা হয় অপশন ডি বাজারজাত উদ্বৃত্ত কিন্তু বলা হয়ে থাকে। এই কৃষি পণ্যের যে অংশটা কৃষকরা বাজার বিক্রি করছে তাকে বাজারজাত উদ্বৃত্ত বলা হয়। নেক্সট দেখো, ভারতের সবুজ বিপ্লব সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি পড়ুন। এক নম্বরে দেখো, এ নম্বরে বলা রয়েছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের ক্ষুধা সংকট মোকাবিলার জন্য এই বিপ্লব সূচনা করা হয়েছিল। 2 নম্বর, দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির মধ্যে রয়েছে গ্রামীণ উন্নয়ন, শিল্প উন্নয়নের উপর ভিত্তি করে সামগ্রিক কৃষির আধুনিকীকরণ, পরিকাঠামো, কাঁচামাল ইত্যাদি। সঠিক বিবৃতিটি বা বিবৃতিগুলো শনাক্ত করুন। তাহলে এই যে অপশন এ তে যেটা রয়েছে, এ আর বিতে যে বিবৃতি দুটো দেওয়া আছে এর মধ্যে কোনটা ঠিক বা কোনটা ভুল, বা দুটাই কি ভুল নাকি দুটাই ঠিক? অপশন এতে দেখো শুধুমাত্র এ ঠিক, বি শুধুমাত্র বি ঠিক, সি এ বা বি এর কোনোটাই নয়, আর অপশন ডি এ এবং বি উভয়ই ঠিক। তাহলে কোনটা ঠিক হবে এটার ক্ষেত্রে? অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, এ এবং বি উভয় কিন্তু ঠিক। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতে ক্ষুধা সংকট মোকাবিলার জন্য এই বিপ্লব সূচনা করা হয়েছিল, যেটা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালের মধ্যে ছিল। দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির মধ্যে রয়েছে গ্রামীণ উন্নয়ন, অবশ্যই গ্রামীণ উন্নয়ন ঘটানো হয়েছিল, শিল্প উন্নয়নের উপর ভিত্তি করে সামগ্রিক কৃষির আধুনিকীকরণ, পরিকাঠামো, কাঁচামাল ইত্যাদির উপর অবশ্যই কাজে লাগানো হয়েছিল। সেই সময়টাতে উচ্চ ফলনশীল বীজ নিয়ে আসা হয়েছিল, তাই না? হেক্টর প্রতি অনেক পরিমাণে ধান আর গমের পরিমাণ বেড়েছিল। ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক ড্যাশ সালের 20 অগাস্ট ই শ্রম পোর্টাল e-shrom.gov.in চালু করেছে। কত সালে? 2020 সাল, 2021 সাল, 2022 সাল নাকি অপশন ডি 2023 সাল? তাহলে এটা কিন্তু দেখো ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্সেরও যে কারেন্ট অ্যাফেয়ার্স হয় সেই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, অর্থনীতি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এটা। এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি 2021 সালে। ভারত সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক 2021 সালের 20 অগাস্ট ই শ্রম পোর্টাল বা e-shrom.gov.in এই পোর্টাল কিন্তু চালু করেছিল, ঠিক আছে? নেক্সট দেখো, ড্যাশ পরিভাষাটি সরকার কর্তৃক জারিকৃত বন্ড ক্রয় বিক্রয়কে বোঝায়। কোন পরিভাষা? খোলা বাজারি কার্যকলাপ, বি মোরাল সুশন, সি প্রান্তিক প্রয়োজন, ডি বদ্ধ বাজারি কার্যকলাপ। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ খোলা বাজারি কার্যকলাপ। এই খোলা বাজারি কার্যকলাপটা কিন্তু এই যে পরিভাষাটি এটা সরকার কর্তৃক জারিকৃত যে বন্ড রয়েছে সেই বন্ড ক্রয় বিক্রয়কে বোঝানো হয়, ঠিক আছে? নেক্সট দেখো, ড্যাশ বিপ্লবের কারণে ভারতে খাদ্যশস্য স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠে এবং কেন্দ্রীয় ভাণ্ডারে পর্যাপ্ত মজুদ ছিল খাদ্যশস্য। এমনকি খাদ্যশস্য ভারতে মাঝে মধ্যে রপ্তানি করা অবস্থাতে ছিল। শ্বেত বিপ্লব, তৈল বিপ্লব, শিল্প বিপ্লব নাকি সবুজ বিপ্লব? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সবুজ বিপ্লব। সবুজ বিপ্লবের কারণে ভারত খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ভূমিকা পালন করে বা গড়ে ওঠে। কেন্দ্রীয় ভাণ্ডারে পর্যাপ্ত মজুদ ছিল এই সময়টাতে,
এমনকি খাদ্যশস্য ভারতে মাঝে মধ্যে রপ্তানি করার অবস্থাতেও কিন্তু ছিল এই সবুজ বিপ্লবের পরে। ভারতে দরিদ্র সীমা সাধারণত কিভাবে নির্ধারণ করা হয়? অপশনে স্বাস্থ্যসেবা সুবিধার উপলব্ধতার দ্বারা, অপশন বি শিক্ষার মান দ্বারা, সি আয় এবং ভোগের স্তর অনুসারে, ডি ধর্মীয় অন্তর্ভুক্তি দ্বারা। তাহলে ভারতের দরিদ্র সীমা সাধারণত কিভাবে নির্ধারণ করা হয়ে থাকে? এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি আয় এবং ভোগ্যের স্তর অনুসারে। কে কত টাকা ইনকাম করছে আর কে সারাদিনে কত পরিমাণ ক্যালোরি গ্রহণ করছে তার উপরে কিন্তু ভারতের দরিদ্র সীমা সাধারণত নির্ধারণ করা হয়ে থাকে। ঠিক আছে, এগুলো যা প্রশ্ন তোমাদের করানো হচ্ছে প্রত্যেকটার কিন্তু ডেসক্রিপটিভ ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে। দরিদ্রতা বেকারত্ব বলো কিংবা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলো, প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা ডেসক্রিপটিভভাবে দেখতে পারবে। ইকোনমিক্সের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলি দেখো, দেখে যদি এই প্রশ্নগুলো দেখো তোমাদের কাছে জাস্ট জল ভাত মনে হবে। কিন্তু আগে অবশ্যই ডেসক্রিপটিভ যে ক্লাসগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখে নিতে হবে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বেকারত্বের কারণ? অপশনে ভালো শিক্ষা ব্যবস্থা, বি জনসংখ্যার ধীর বৃদ্ধি, সি একটি নির্দিষ্ট এলাকায় ব্যাপক অভিবাসন, ডি দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি। তাহলে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বেকারত্বের কারণ জানতে চাওয়া হয়েছে, যে কোনো একটা হবে। তাহলে দেখো অপশন সি একটি নির্দিষ্ট এলাকায় ব্যাপক অভিবাসন, এটাই তাহলে একটা বেকারত্বের কারণ হতে পারে। একটা নির্দিষ্ট এলাকায় যদি অনেক মানুষ অন্য জায়গা থেকে চলে আসে তাহলে কি সেখানে বেকারত্বের পরিমাণ তো বাড়বেই, তাই না? ভারতে সবুজ বিপ্লবের সময় ইন্টেন্সিভ এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম IADP এর প্রাথমিক উদ্দেশ্য কি ছিল? অপশনে অর্থকরী ফসলের ফলন বৃদ্ধি করা, বি ভূমি সংস্কার বাস্তবায়ন করা, সি নির্দিষ্ট জেলায় কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা, ডি জৈব চাষের প্রচার। তাহলে ভারতে সবুজ বিপ্লবের সময় ইন্টেন্সিভ এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম এর প্রাথমিক উদ্দেশ্য কিন্তু ছিল নির্দিষ্ট জেলায় কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা। প্রত্যেকটা জেলায় যারা এই ইনিশিয়েটিভ গ্রহণ করা হয়েছিল যাতে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়, তার জন্যই এই IADP প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছিল। নেক্সট দেখো, ভারতের ষষ্ঠ অর্থনৈতিক আদমশুমারি নিম্নলিখিত কোন বছরে পরিচালিত হয়েছিল? ষষ্ঠ অর্থনৈতিক আদমশুমারি কোন বছরে পরিচালিত হয়েছিল? 2009 সালে, 2013 সালে, 2017 সালে, নাকি অপশন ডি 2019 সালে? তো অ্যান্সার হবে অপশন বি 2013 সালে ষষ্ঠ অর্থনৈতিক আদমশুমারি কিন্তু পরিচালিত হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি হোয়াইট গুডসের উদাহরণ? হোয়াইট গুডস, এয়ার কন্ডিশনার এবং LED লাইট, বি আমদানিকৃত পণ্য, সি ফার্মেসি পণ্য, ডি কৃষি যন্ত্রপাতি। তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ এয়ার কন্ডিশনার এবং LED লাইট। এরা কিন্তু কি হোয়াইট গুডসের উদাহরণ। কেন? এবার হোয়াইট গুডস আমরা যারা জানি না যে হোয়াইট গুডস কি বা সাদা পণ্য কি, দেখো সাদা পণ্য বা হোয়াইট গুডস শব্দটি প্রাথমিকভাবে সাধারণভাবে রান্নাঘরে বা লন্ড্রিতে রুটিন কাজের জন্য ব্যবহৃত বৃহৎ ঘরোয়া যন্ত্রপাতিকে বোঝায়। এটি রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ড্রায়ার এবং ডিশ ওয়াশারের মতো বিস্তৃত পণ্যগুলিকে অন্তর্ভুক্ত করে। ঠিক আছে, তাহলে অবশ্যই হোয়াইট গুডস বা সাদা পণ্য কি এটা এখান থেকে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। নেক্সট দেখো, বোঝা বা দায় সম্পর্কিত নিম্নলিখিত তথ্যগুলি পড়ুন। এতে দেখো রয়েছে যে কোনো উৎপাদন প্রতিষ্ঠানের দায় হলো তার ঋণ বা তার কাছ থেকে অন্যদের পাওনা। বিতে রয়েছে একটি ব্যাংকের জন্য প্রধান দায় হলো জনসাধারণের দ্বারা ব্যাংকে জমা করা আমানত। সঠিক বিবৃতিটি বা বিবৃতিগুলো শনাক্ত করুন। শুধুমাত্র এ ঠিক, শুধুমাত্র বি ঠিক, এ আর বি কোনোটাই নয়, এ এবং বি উভয়। তাহলে কি হবে অ্যান্সার? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি এ এবং বি উভয়। অর্থাৎ যে কোনো উৎপাদন প্রতিষ্ঠানের দায় হলো তার ঋণ বা তার কাছ থেকে অন্যদের পাওনা, এটা। এমনকি বিতে দেখো রয়েছে একটি ব্যাংকের জন্য প্রধান দায় হলো জনসাধারণের দ্বারা ব্যাংকে জমা করা আমানত।
ঠিক আছে, তাহলে এ এবং বি উভয় কিন্তু ঠিক। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য হলো স্বনির্ভর ও স্ব উৎপাদনকারী অর্থনীতি প্রতিষ্ঠা? এই কোশ্চেনটা রিপিট হয়েছে, এটা আমরা 1 নম্বর প্রশ্নে কিন্তু আমরা করেছিলাম। এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে ডিটেলস রয়েছে, ডিটেলস আমরা অলরেডি একবার আলোচনা করেছি। নেক্সট দেখো, খাদ্যশস্য উৎপাদন ত্বরান্বিত করা, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং খাদ্য হবে না, খাদ্য কাঁচ ও উৎপাদনশীলতা এর উপর লক্ষ্য রেখে উৎপাদনশীলতা বাড়ানোর উদ্দেশ্যে ভারতের নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা নির্ধারিত হয়েছিল? অ্যাকচুয়ালি এই যে প্রশ্নটার মধ্যে একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা পুরো উদ্দেশ্যটা তুলে ধরা হয়েছে, ঠিক আছে। অপশন এ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বি নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নাকি অপশন ডি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পরিকল্পনাটি রাজীব গান্ধী দ্বারা পরিচালিত হয়েছিল, সময়কাল ছিল 1985 থেকে 1990 সাল, ঠিক আছে। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল প্রযুক্তিগত আধুনিকীকরণের দ্বারা কৃষি এবং শিল্পে উন্নয়ন ঘটানো। পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 5% এবং লক্ষ্য পূরণ কিন্তু হয়েছিল 5.6%, ঠিক আছে। পাঁচ 5.6% তাহলে এটার লক্ষ্য পূরণ হয়েছিল। তাহলে এটা বলতেই পারি যে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটা পজিটিভ পরিকল্পনা ছিল, কারণ যেখানে লক্ষ্য ছিল 5%, সেখানে লক্ষ্য পূরণ হয়েছিল 5.6%। নেক্সট প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন, 1964 সালে ড্যাশ করতে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া বা আইডিবিআই এর প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। ক্ষুদ্র শিল্পকে উৎসাহিত করা, অপশন বি ভারী শিল্পের বিকাশ ঘটানো, সি কৃষি সমবায়কে সহায়তা করা, ডি গৃহ ঋণ প্রদান করা। তাহলে আইডিবিআই এর মূল লক্ষ্য কি ছিল? দেখো অ্যান্সার অপশন বি, ভারী শিল্পের বিকাশ ঘটানো। আমরা আইডিবিআই এর নামটা শুনেই বুঝতে পারলাম যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, তার মানে এর লক্ষ্য ছিল ভারী শিল্পের বিকাশ ঘটানো। তো আজকে এই পর্যন্তই। তোমাদের এই 25টি প্রশ্ন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেব। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।